আজকের এই ক্লাসটায় পুরো আর্টিকেল পড়ব না বা আর্টিকেলের বেশি অংশ পড়ব না, আমরা একটা বড় সেন্টেন্স অ্যানালাইসিস করব এবং এই টাইপের সেন্টেন্সগুলো আসলে কিভাবে বড় হয়, একটা বড় সাবজেক্ট কিভাবে তৈরি হয়, এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব থ্রু দিস ক্লাস। সো লেটস গেট স্টার্টেড। একটু খেয়াল করেন, এটা হচ্ছে ডেইলি স্টারের একটা আর্টিকেল। এখানে বলছে যে ক্যান্ডিডেট সিলেকশন ফর বাংলাদেশের ন্যাশনাল ইলেকশন লেক্স ট্রান্সপারেন্সি ইউএস বেসড IRI সেস। IRS একটা অর্গানাইজেশন হবে মোস্ট প্রবাবলি, সো বা কিছু একটা হবে, আমরা জানি না, আমরা হয়তো পড়লে বুঝবো এরকম আর কি ব্যাপারটা। সো ক্যান্ডিডেট সিলেকশন, আপনার প্রার্থী সিলেকশন ফর বাংলাদেশ ন্যাশনাল ইলেকশন। দেখেন এই সেন্টেন্সটা কিভাবে বড় করছে। বাক্যটা ক্যান্ডিডেট সিলেকশন এতটুকু হয়তো বা ঠিক ছিল, তারপরে ওরা কি করছে, এখন আপনি তথ্য দিচ্ছেন কিসের জন্য ক্যান্ডিডেট সিলেকশন ফর বাংলাদেশ ন্যাশনাল ইলেকশন, বাংলাদেশের ন্যাশনাল ইলেকশনের জন্য যে ক্যান্ডিডেট সিলেকশন এইটা। তাহলে দেখেন অলরেডি সাবজেক্ট বড় হয়ে গেছে, সাবজেক্ট আরও অনেক বড় হয়, আমরা দেখব আজকের এই ক্লাসটা মূল পারপাসই এটা। হ্যাঁ, এটার কি আছে, অভাব আছে। লেক মানে হচ্ছে অভাব থাকা, এটা আমরা লেক শব্দটা ভার্ব আকারে ব্যবহার হয়, নাউন আকারে, যেমন দ্য লেক অফ প্রপার কেয়ার, যত্ন, সঠিক যত্নের অভাব, প্রপার কেয়ার, দ্য লেক অফ, এখানে নাউন আকারে হয়েছে, এখানে দেখেন আবার ভার্ব আকারে। লেক্স ট্রান্সপারেন্সি আমরা এভাবেই শিখবো। অনেক সময় বিভিন্ন চাকরির পরীক্ষা প্রশ্ন আসে, আমাদের টার্গেট আসলে ইংলিশ শেখা হইলে চাকরি পরীক্ষা প্রশ্ন পড়ার কোনো ব্যাপার না। অনেক সময় প্রশ্ন আসে এরকম, হুইচ ইজ দ্য ভার্ব ফ্রম অফ লেক, হ্যাঁ, অথবা নিচের কোনটি একটি ভার্ব। আপনি লেক শিখে আসছেন এভাবে, দ্য লেক অফ প্রপার কেয়ার, আপনি মুখস্থ করছেন এটা নাউন, কিন্তু আপনি যদি রিডিং হ্যাবিট বাড়াইতেন আপনি জানতেন যেটা ভার্ব আকারে ব্যবহার হয়, অভাব থাকা। হ্যাঁ, আচ্ছা, যেমন এরকম হয় বাংলাদেশ, আচ্ছা ওইটা পরে আসি। লেক্স ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি ইউএস বেস IRI, এটা এই কথাটাকে বলছে। তারপর দেখেন এখানে একটা সাবহেডিং আছে, লিগাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। খেয়াল করেন, ফ্রেমওয়ার্ক মানে কাঠামো, লিগাল মানে আইনগত এবং রেগুলেটরি মানে নিয়ন্ত্রক। যে কাঠামো আছে এই কাঠামোটা সম্পর্কে আছে, কোন কাঠামো এই সম্পর্কে তথ্য দিচ্ছে। গভর্নিং দ্য পোলস, তারা পোল গভর্ন করতেছে, মানে তারা নিয়ন্ত্রণ করতেছে। পোল গভর্ন করা মানে কি, এটাকে আমরা বলতে পারি মনিটর করা অথবা দেখভাল করা, এই জিনিসটা বোঝাইতে পারে পোলস। এই ফ্রেমওয়ার্কটা রিমেইনস ইনকমপ্লিট, এটা এখনও ইনকমপ্লিট আছে, মানে ইনকমপ্লিট থেকে যায়। ইট সেইস, এটা বলছে, এটা মানে ওই সংস্থার কথা বলছে। এখান থেকে আমরা মূলত এইটা শিখবো না, আমাদের মূল শেখা হচ্ছে এখানে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা আমরা অ্যানালাইসিস করবো যে সেন্টেন্সটা কীভাবে কি হয়ে গেল, এত বড় সেন্টেন্স কীভাবে তারা তৈরি করে ফেললো। আজকের মূল আলোচনায় হচ্ছে এই সেন্টেন্সটা থেকে আমি আরও কিছু জিনিসপত্র আপনাদের আলোচনা করব। নমিনেশন অ্যান্ড ক্যান্ডিডেট সিলেকশন প্রসেসেস ফর নেক্সট ইয়ার্স ন্যাশনাল ইলেকশন ইন বাংলাদেশ লেক ট্রান্সপারেন্সি অ্যান্ড আর often shaped by the personal networks for factional interest rather than merit-based procedure, says the International Republican Institute. এই যে পুরো ফর্মটা বলে দিছে, পুরো ফর্মটা সে এটা কি IR মানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, আর US বেসড নন প্রফিট, একটা নন প্রফিট অর্গানাইজেশন। এইটা এখানে যে সেন্টেন্সটা আছে এটা পুরোটা একটা সেন্টেন্স, কিন্তু এটা এন দ্বারা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করছে। এখানে এটার এই লেকটা হচ্ছে এখানে একটা ভার্ব, আর এখানে হচ্ছে আর অফেন শেপড, আর এবং শেপড, এইটা আরেকটা ভার্ব, মানে আরেকটা সেন্টেন্সের অংশ। এই দুইটা দ্বারা পুরোটা মিলে একটা সেন্টেন্স ক্রিয়েট হয়েছে। আমরা একটু দেখি। নমিনেশন মানে কি, মনোনয়ন, অ্যান্ড ক্যান্ডিডেট সিলেকশন এবং আপনার প্রার্থী বাছাই প্রক্রিয়াগুলা কিসের জন্য, আপনার এটা কিন্তু মূল সাবজেক্ট, মূলত হচ্ছে প্রক্রিয়া। এটা যেহেতু প্লুরাল, দেখেন লেক শব্দটা প্লুরালে ব্যবহার করছে, এখানে লেক্স বলে নাই, বলছে কি লেক শুধু। তাহলে ফর নেক্সট ইয়ার্স, আগামী বছরের ন্যাশনাল ইলেকশনের জন্য ইন বাংলাদেশে আগামী বছরের ন্যাশনাল ইলেকশনের জন্য যে প্রক্রিয়াগুলা, কিসের প্রক্রিয়া, নমিনেশন এবং ক্যান্ডিডেট সিলেকশনের প্রক্রিয়াগুলার
লেক ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অভাব আছে। এন্ড আর শেপড, আর কেন হলো প্রসেসেসকে, এবং প্রসেসেস আর অফেন শেপড, অনেক সময় প্রসেসগুলা আকৃতি দেওয়া হয় বাই পার্সোনাল নেটওয়ার্কস, পার্সোনাল নেটওয়ার্কের মাধ্যমে, অ্যান্ড ফ্যাকশনাল ইন্টারেস্ট রেদার দেন মেরিট বেসড প্রসিডিউরস, মানে মেধাভিত্তিক প্রসিডিউরগুলোর পরিবর্তে, মানে মেধাভিত্তিক যে প্রসিডিউরগুলো আছে, প্রক্রিয়াগুলো আছে, সেগুলোর পরিবর্তে। সেইস, এই কথাটা বলছে দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, যেটা কিনা ইউএস বেস নন প্রফিট অর্গানাইজেশন। আচ্ছা, এখন আমরা একটু দেখি একটা সাবজেক্ট আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে ভুলে ঝামেলা হয় আমাদের, এইটাতে সাবজেক্ট, এটাই আমাদের আইডেন্টিফাই করতে প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে এটাই প্রবলেম হয়। আচ্ছা, আমরা একটু এরকম, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এরকম আমি একটা বা দুইটা সেন্টেন্স আপনাদেরকে তৈরি করব ইনস্ট্যান্টলি, আমার কোনো প্রিপারেশন নাই, জাস্ট ইনস্ট্যান্টলি একটা এরকম দেখেন। আচ্ছা, ধরেন আমি বললাম ইউনিক, unique and attractive measures for curbing corruption from Bangladesh within next 2 months, within next 2 months should be launched as early as possible. খেয়াল করেন, এইটা মাথা খারাপ হয়ে যেতে পারে আপনাদের, এটা কিন্তু আমি ইনস্ট্যান্টলি এখন মাথায় ক্রিয়েট করছি। এখন কিভাবে করছি একটু বোঝেন, আমি কি একটু এই জায়গায় পড়াবো? হ্যাঁ, আচ্ছা, না এখানেই পড়াই, সমস্যা নাই। ওহো, চলে গেছে। আচ্ছা, প্রবলেম নাই, আমরা একটু রিকল করার চেষ্টা করি। আমরা পুরো সেন্টেন্সটা প্রথম কি ছিল? ইউনিক অ্যান্ড কি যেন, ইউনিক অ্যান্ড অ্যাট্রাকটিভ মেজার মানে কি? পদক্ষেপ। ইউনিক মানে অনন্য, স্বতন্ত্র, এবং অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, অথবা আমরা অ্যাট্রাকটিভ না বলে উই ক্যান অলসো সে ইফেক্টিভ। আমরা বলতে পারি ইউনিক অ্যান্ড ইফেক্টিভ। আমরা ধরেন আরও সুন্দর করি, পদক্ষেপ যেহেতু বলছি সেক্ষেত্রে ইফেক্টিভ বললে আরও সুন্দর হয়। ইউনিক অ্যান্ড ইফেক্টিভ মেজার্স। হ্যাঁ, এখন মেজার কেন, পদক্ষেপ কেন? ফর কার্বিং, কার্ব মানে দমন করা। কি দমন করা? খেয়াল করেন, আমার মূল পারপাস হচ্ছে পদক্ষেপ নেওয়া উচিত, যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া উচিত। এখন এই পদক্ষেপটা কেমন পদক্ষেপ, কেন পদক্ষেপ, এবং কার জন্য, কোন সময়ের মধ্যে, এই সব কিছু দিয়ে আমি একটা সাবজেক্ট বানাইছি, কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে আমার মেজার্স। যেমন মেজার সময় তত হচ্ছি যে ইউনিক অ্যান্ড ইফেক্টিভ মেজার্স। কেন এই মেজারটা? ফর কার্বিং করাপশান দূর করার জন্য, দমন করার জন্য। কার্ব মানে দমন করা। এখন কোথা থেকে? ফ্রম বাংলাদেশ থেকে করাপশান দূর করার জন্য। হ্যাঁ, বাংলাদেশ। কখন? উইদিন 2 months, 2 মাসের মধ্যে। 2 months, এইটা পুরাটা সাবজেক্ট। বাক্য কেন অ্যাডভান্স হবে না? চেষ্টা করলে, ইংলিশ যদি প্র্যাকটিক্যালি শেখেন, বুঝে শেখেন, বাক্য বড় কোনো ব্যাপারই না। কিন্তু আমরা শিখি কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, কোন অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, কোনটা কোন অ্যাডজেক্টিভ, কোনটা রিলেটিভ প্রোনাউন। আমরা এইসব শিখি, আউল ফাউল জিনিসপাতি শিখি প্রিলি পাস করার জন্য। প্রিলিতে কয়টা কোয়েশ্চেন থাকে এরকম নাম রিলেটেড?
2টা 3টা 20টা কোয়েশ্চেনের মধ্যে। সো এই 2টা 3টা পড়ার জন্য হাজার হাজার রুল স্ট্রাকচার পড়ে পড়ে নিজের ক্যারিয়ার কেন ধ্বংস করতেছেন আমাকে বলেন? এটা করা যাবে না। ইংলিশটাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে কাজে লাগানোর জন্য। আমি এটা পুরাটাই সাবজেক্ট, কিন্তু আসলে মূল সাবজেক্ট হচ্ছে মেজার্স। এই মেজারের এই জন্য বলছি মেজার্স শুড বি টেকেন, পদক্ষেপ নেওয়া উচিত, শুড বি টেকেন প্যাসিভ ভয়েস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে 2 মাসে উইদিন নেক্সট 2 মান্থ আরেকটু বাড়াইতে পারি আমরা তাহলে, নেক্সট 2 মান্থ, উইদিন নেক্সট 2 মান্থ, হ্যাঁ, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ থেকে করাপশান দমন করার জন্য, বা আমরা দমন না করে আমরা যদি যে করাপশান দূর করার জন্য ফর রিমুভিং দিতে পারি, অথবা করাপশান কমানোর জন্য ইউনিক এবং ইফেক্টিভ মেজার শুড বি টেকেন, নেওয়া উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতদূর সম্ভব। এইভাবে করেই মূলত হচ্ছে আমার খেয়াল করেন এই প্রসেস, কিসের প্রসেস বলছে? নমিনেশন অ্যান্ড ক্যান্ডিডেট সিলেকশন প্রসেস। অ্যান্ড প্রসেসটা কার জন্য? ফর নেক্সট ইয়ার্স ন্যাশনাল ইলেকশন। কোথায়? বাংলাদেশে আগামী বছরের জাতীয় ইলেকশনের জন্য আপনার মনোনয়ন এবং ক্যান্ডিডেট প্রার্থী বাছাইয়ের যে প্রসেস লেক ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অভাব আছে। তাহলে আমি ওদের চেয়েও বড় সাবজেক্ট তৈরি করছি। তা কীভাবে তৈরি করছি? আপনি যদি আমাকে আরও তৈরি করতে পারেন, আমি ইচ্ছা মতো তৈরি করতে পারবো, কোনো সমস্যাই হবে না। হ্যাঁ, কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? যেমন আপনি এরকম বলতে পারেন এক্সপেন্সিভ অ্যান্ড কালারফুল, ধরেন আমি আরও লিখলাম কালারফুল পেন, এক্সপেন্সিভ অ্যান্ড কালারফুল পেন bought from নিউ মার্কেটটা বড় হাতের লাগবে কারণ এর একটা নাম, from নিউ মার্কেট for my younger brother এটা পুরাটা সাবজেক্ট, মূল সাবজেক্ট আসলে ফ্যান। হ্যাঁ, an expensive and colorful pen bought from নিউ মার্কেট for my younger brother এটা হইতে পারে, অথবা bought from his younger brother এরকমও হইতে পারে। তাহলে an expensive and colorful pen bought from নিউ মার্কেট for my younger brother, আমার ছোট ভাইয়ের জন্য নিউ মার্কেট থেকে কেনা একটা এক্সপেন্সিভ এবং কালারফুল পেন will be sold again, তাহলে আবার বিক্রি করে দেওয়া হবে। আমি কিছু একটা বললাম আর কি। তাহলে পেন উইল বি সোল্ড এগেন, কলমটা আবার বিক্রি করে দেওয়া হবে। কোন কলম? যেটা নিউ মার্কেট থেকে, এটা আমরা বলতে পারেন বট ফ্রম নিউ মার্কেট। আপনি এটা বলতে পারেন যে টাইমটা উল্লেখ করতে পারেন, বট ফ্রম নিউ মার্কেট ইয়াস্টারডে, এখানে আরও একটা শব্দ যুক্ত করতে পারেন, ঠিক আছে? তাহলে an expensive and colorful pen bought from নিউ মার্কেট yesterday for my younger brother will be sold again, আবার বিক্রি করে দেওয়া হবে। যে কলমটা আমার ছোট ভাইয়ের জন্য গতকাল নিউ মার্কেট থেকে যে দামি এবং কালারফুলটা কি কেনা হয়েছিল, এটা পুনরায় বিক্রি করে দেওয়া হবে। অথবা আপনি চাইলে এরকম হইতে পারে যে ধরেন এটা হইতে পারে যেমন পেন হ্যাভ, এরকম হইতে পারে হারাই গেছে, এরকম একটা কিছু দিতে পারেন। অথবা হ্যাভ না, এটা তো হ্যাজ হবে, হ্যাজ বিন ডোনেটেড এরকম দিতে পারি, দান করে দেওয়া হয়েছে। ডোনেটেড টু আ চাইল্ড, একটা বাচ্চাকে দান করে দেওয়া হয়েছে, এইভাবে বলতে পারেন। তাহলে পেন হ্যাজ বিন ডোনেটেড, পেনটা দান করে দেওয়া হয়েছে টু আ চাইল্ড, একটা বাচ্চাকে। আপনি চাইলে আরও বড় করতে পারেন বাক্য, বাচ্চা সম্পর্কে তথ্য দিতে পারেন, কোন বাচ্চা, কোথাকার বাচ্চা, কেন। সো এরকম করে অনেক বড় বাক্য করা যায়। এটা বাক্য আপনি যদি ইংলিশ ট্রুলি পারেন, ইংলিশ নিয়ে খেলাধুলা করতে পারবেন রীতিমতো। সো খেলাধুলা করতে হলে ইংলিশটাকে ট্রুলি জানতে হবে। নিনজা টেকনিক, সূত্র, হ্যাঁ, কোনটা যেমন আপনি যদি এখানে মুখস্থ করেন, আচ্ছা হোয়াইল কি এখানে প্রনাউন, হোয়াইল কি এখানে ওই যে হোয়াইল দিয়ে বা বিভিন্ন দেখেন না আপনারা,
কই এখানে তো নাইও, আপনারা বিভিন্নভাবে শিখেন। আচ্ছা ওফেনটাকে এখানে কি, এটা কি একটা পার্টিসিপল, এটা কি একটা কনজাংশনাল ফ্রেজ, এটা আবার একটা কি ডিপেন্ডেন্ট ক্লজ, এরকম না না ভাই, আপনার ব্যাকরণবিদ হইতে কে বলছে? আপনি ইংলিশ শেখা লাগবে ফর ইউর ডেইলি লাইফ অ্যান্ড এট দ্য সেম টাইম ফর ইউর এক্সাম পারপাস। সো এক্সাম পারপাসে শিখলেও আপনার কয়টা নাম রিলেটেড প্রশ্ন আসে, ফার্স্ট ক্লাস চাকরিগুলোতে নাম রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে না। এটা 11তম 20তম গ্রেডের চাকরিগুলোতে আসে, তাও কম। 20টা কোয়েশ্চেনের মধ্যে না হয় 3টা 4টা কোয়েশ্চেন আসবে যে কোনটা কোন নাউন, কোনটা কোন প্রনাউন, না হয় 5টাই আসবে। এই 5টা আনসারের জন্য আপনি যেই পরিমাণ সূত্র, স্ট্রাকচার, নিনজা টেকনিক শিখতেছেন, কেরিয়ার ধ্বংস। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।